সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 141, পৃষ্ঠা নম্বর হচ্ছে 141, অনুশীলনী 12। তাহলে দেখো এখানে প্রশ্ন হচ্ছে নিচের মাসগুলোর দিনের সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ দিন সংখ্যা আমরা নির্ণয় করব। এখানে শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র, এপ্রিল, জুলাই, আগস্ট এবং ডিসেম্বর, এগুলো বাংলার এবং ইংলিশের মাস দেওয়া আছে। প্রথমে বাংলার মাস দেখো, এখানে 4টি দেওয়া আছে। এখানে শ্রাবণ মাস কত দিনের সেটা আমরা হিসাব করব। নম্বর 1 লিখি শ্রাবণ। এখানে দেখো ইতিপূর্বে লিখে রেখেছি এখানে বাংলার মাস, এটা ইংরেজির মাস, এটা এটা বাংলার মাস। আমরা গণনা করব, এই মাসগুলো গণনা করব। সাধারণত আমরা জানি যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই যে 5টি মাস এটা 31 দিনে হয় এবং অন্য অর্থাৎ আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত এটা আছে 30 দিনে। এটা আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে এভাবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস পর্যন্ত 31 দিন, এটা বাংলার হিসাবে। এবং আশ্বিন থেকে চৈত্র অর্থাৎ আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এটা 30 দিন। অর্থাৎ এই প্রত্যেকটি মাস হবে 30 দিনের। আর এখানে প্রত্যেকটি 5টি মাস, প্রথম 5টি মাস হচ্ছে 31 দিন, এভাবে হয়। এখন দেখো এই ইংরেজির মাস অর্থাৎ ইংলিশ মাস অনুসারে কিভাবে গণনা করতে হয়। এখানে সাধারণত এই যে জানুয়ারি মাস এটা হচ্ছে 31 দিনের। ফেব্রুয়ারি মাস, এখানে ফেব্রুয়ারি মাস 28 দিন অথবা 29 দিন। এখন 28 দিন অধিবর্ষ ব্যতীত, আর অধিবর্ষ হলে সেটা হবে 29 দিন, তখন একদিন বৃদ্ধি পায়। এরপর মার্চ হিসাব করি। এখন আমাদের হিসাব করতে হবে কিভাবে, দেখো আমরা এভাবে হিসাব করতে পারি। এই জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফেব্রুয়ারি ব্যতীত একটির পর একটি 30 হবে। যেমন এটা 31, এটা হচ্ছে 28 বা 29, এটা আবার 31 না 30, সেটা আমরা এভাবে হিসাব করতে পারি। দেখো এভাবে করে এদিক থেকে আমাদের হিসাব করতে হবে। এই যে উঁচু জায়গাটা, এখানে আমরা সাধারণত উপরের উঁচু জায়গাটা 31 দিন এবং নিচু জায়গাটা 30 দিন হবে, কিন্তু ফেব্রুয়ারি হলে 28 বা 29 দিন হবে। দেখো এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন মার্চ পড়ছে, তাহলে উঁচু জায়গাটা এটা হবে 31 দিন। আবার আমরা জানি সাধারণত এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই যে 6 মাস, একটি বাদে একটি এভাবে 31 দিন হয়। যেমন এই 31 দিন এটা বাদ, পরেরটা 31 দিন, এটা হচ্ছে তাহলে 30 দিন, এরপরটা 31 দিন, এভাবে আমাদের হিসাব করতে পারবো। এরপরে জুন হচ্ছে আবার এখানে 30 দিন আসলো। এখন আমরা দেখো এভাবে হিসাব করি জানুয়ারি, ফেব্রুয়ারি। জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি নিচে পড়ছে এটা, সুতরাং এই যে নিচের দিকে হলো অর্থাৎ মাঝখানে 2টি আঙ্গুল এর গোড়া আমরা হিসাব করি সাধারণত, মানে পাদদেশ বলতে পারি, গোড়া বা পাদদেশ। এখানে 31 দিন, এটা 30 দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আবার 31 দিন, এরপর সে এপ্রিল, এখানে 30 দিন। এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিন বা 29 দিন হিসাব করেছি। মার্চ, এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আবার 30 দিন, জানুয়ারি, মার্চ, এপ্রিলের পরে হচ্ছে মে হচ্ছে 31 দিন, এরপর হচ্ছে জুন এখানে পরে দেখো নিচু স্থানে, সুতরাং এটা 30 দিন। জুলাই দেখো এখানে আবার উঁচু স্থানে পরে 31 দিন। আবার এই পাশে যখন ঘুরে আসবো এটাই আবার উঁচু স্থানে পড়বে, তাহলে এটাও 31 দিন। অর্থাৎ এই যে জুলাই, আগস্ট, এটা পরস্পর 31 দিন পড়লো, এটা 31 দিন, এই দুইটাই। কারণ এটা এই উঁচু স্থানের শেষের যে উঁচু স্থান, অর্থাৎ এই যে কনিষ্ঠ আঙ্গুলের যে উঁচু স্থান এখানে সাধারণত উঁচু স্থানে পড়ছে, তাই এই জুলাইটা হচ্ছে 31 দিন। আবার অর্থাৎ এটা হচ্ছে 31 দিন। এরপর আবার ঘুরে এসে এই যে তর্জনী আঙ্গুলের যে গোড়ার যে উঁচু স্থান এটাই পড়ছে আবার, তাহলে এটা উঁচু স্থান পড়ছে, সুতরাং এটা 31 দিন। এভাবে একটি বাদে একটি। এরপর আমরা যদি একটি বাদে একটি, যেমন এটা 30 দিন এভাবে লিখে যাই, এরপর হচ্ছে এটা হচ্ছে 31 দিন, এরপর হচ্ছে এটা 30 দিন, পরেরটা হচ্ছে 31 দিন, এভাবে আমরা লিখতে পারি। কিন্তু দেখো এই হিসাবে সাধারণত উঁচু স্থানে সাধারণত আমরা হিসাব করব কি 31 দিন এবং নিচু স্থানে হিসাব করব 30 দিন, কিন্তু ফেব্রুয়ারি ব্যতীত ফেব্রুয়ারি 28 দিন বা 29 দিন। এখন 29 দিন কখন হবে? অধিবর্ষ বলেছি যে সকল বছর, যেমন দেখো 2000 সাল, এই 2000 সালটি, এই যে বছরটি যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 4 দ্বারা, তখন হবে অধিবর্ষ। বা এখানে একক এবং দশক অঙ্ক দেখো, এটা একক এবং দশক,
এই দুইটি অঙ্ক শূন্য, তখন আমরা 400 দিয়েও ভাগ দিয়ে যদি এটাকে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ অবশিষ্ট না থাকে বা ভাগশেষ না থাকে সেটা অধিবর্ষ হবে। যেমন যদি এখন তাহলে 18, এই যে 18 শতকটা এটা কত হয়? এই 1800 সাল যখন পড়েছিল তখন এটা কি অধিবর্ষ নাকি অধিবর্ষ নয় সেটা আমরা কিভাবে হিসাব করব? দেখো, একক অঙ্ক এবং দশক অঙ্ক, এই একক এবং দশক যদি শূন্য হয় তখন আমরা 400 দ্বারা ভাগ দিব, অথবা আবার 4 দ্বারাও ভাগ দিতে পারি। তাহলে ভাগশেষ থেকে গেলে তখন অধিবর্ষ হবে না, অর্থাৎ অধিবর্ষ নয়। আর ভাগশেষ যদি 0 হয় তখন অধিবর্ষ হবে, অর্থাৎ ভাগশেষ যদি কোনো সংখ্যা না থাকে, শুধুমাত্র শূন্য ব্যতীত, অর্থাৎ শূন্য ব্যতীত অন্য সকল যদি অঙ্ক থাকে তখন হবে অধিবর্ষ নয়। যেমন এই 18 শতক যদি আমরা ভাগ করি, দেখো এখানে ভাগফল এখানেও লিখতে পারি, এই যে উপরে ভাগফল লিখতে পারি, অথবা এখানে ডান দিকেও লিখতে পারি। এখন দেখো কত হবে? 4, এখানে 18-র মধ্যে এই আমার 4 সংখ্যা নিতে হবে, তাহলে 4 × 4 = 16 হয়। যখন আমরা এখানে 4 লিখবো, 4 দিয়ে গুণ করি তাহলে হবে 1600, মানে এই 4 দিয়ে শূন্যকে গুণ করি 0 হবে, 4 দিয়ে শূন্যকে গুণ করি 0 হবে, 4-এর সাথে 4 গুণ করি 16 হবে। এখন বিয়োগ করি, দেখো এখানে 200 থাকে। এখন এই যে 400 দিয়ে 200 ভাগ করা যায় না, ভাগশেষ থেকে গেল, তাহলে এটা হচ্ছে অধিবর্ষ নয়, অর্থাৎ 18 শতক সালটি অধিবর্ষ নয়। আবার যদি এটাকে 4 দ্বারা ভাগ করি, দেখো এখানে 1800, এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এই 18-র মধ্যে কতবার আমরা এখানে যদি লিখি 4 × 4 = 16, এখানে 2 0, এখন 4-এর ঘরের নামটা যদি আমরা পড়ি 4 × 5 = 20, এটা হলো। এখানে যদি শূন্য আর একটি নামাতাম তাহলে এখানে একটি শূন্য হতো, এই তো এখানে এটা হলো 4 দ্বারা এই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু এই 1800 এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়নি, এটাই নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ একক অঙ্ক এবং দশক অঙ্ক যদি শূন্য হয় তখন 400 দ্বারা আমাদের ভাগ দিতে হবে এটার মতো করে, তখন আমরা যদি ভাগশেষ থাকে তখন অধিবর্ষ নয়। এবং ভাগশেষ যদি 0 হয়, যেমন এখানে ভাগশেষ 0 হয়ে গেল, এটা আমাদের এইখানে 4 দ্বারা নয় 400 দ্বারা ভাগ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এটা গণনা করা বলেছি কিভাবে 30 দিন 31 দিন হয়। আবার বলি, আমরা এই যে তর্জনী আঙ্গুল, অর্থাৎ এটা হচ্ছে তর্জনী আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আমরা গণনা করবো। এই যে গোড়া বা পাদদেশ আঙ্গুলের এইভাবে উল্টো ভাবে ধরে পাদদেশ, এভাবে করে না, আমরা এই উল্টো ভাবে করে পাদদেশটা ধরে নেব। এখানে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ জানুয়ারি এই যে উপরে উচ্চ স্থান এটা জানুয়ারি, এই ফাঁকা স্থান অর্থাৎ নিচু স্থান ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এভাবে করে আবার আগস্ট চলে আসলো। এখন এখানে এই যে উচ্চ স্থান, এখানে জুলাইতে উচ্চ স্থান পড়ছে এবং এই আগস্টেও উঁচু স্থান পড়ছে, তাহলে এখানে দেখো এই জুলাই এবং আগস্টে উঁচু স্থানে পড়েছে, সুতরাং এটা 31 দিন হবে এবং নিচু স্থানে হলে 30 দিন, শুধু ফেব্রুয়ারি ব্যতীত। ফেব্রুয়ারি যদি যেমন এখানে 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়নি, অর্থাৎ ভাগশেষ, সুতরাং 28 দিন হবে। এই যে 2000 সালটি অধিবর্ষ হবে তখন ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে। এই ফেব্রুয়ারি ব্যতীত অন্যগুলো এবার যেভাবে বলেছি সেভাবে হিসাব করে বের করতে পারবে। আর এখানে বাংলার মাসটি দেখো, এখানে বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত এই 31 দিন হবে, বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত, এবং আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 30 দিন, অর্থাৎ এখানে প্রথম 5 মাস হচ্ছে 31 দিন, পরবর্তী যে 7 মাস থাকলো সেটা হচ্ছে 30 দিনের। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে এই যে শ্রাবণ, এখানে শ্রাবণ দেখো, এখানে বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত 31 দিন, এর মধ্যে শ্রাবণ মাস আছে, সুতরাং এটা 31 দিনের হবে, দিনের সংখ্যা 31 দিন আমরা এভাবে লিখবো। শ্রাবণের পর দেখো এরপরের নম্বর 2, এখানে ভাদ্র, দেখো ভাদ্র এখানে প্রথম থেকে 5 মাসের মধ্যে পড়েছে, সুতরাং এটাও একই হবে, 31 দিন হবে। এরপর দেখো অগ্রহায়ণ, অগ্রহায়ণটা কত? এখানে দেখো আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ অর্থাৎ 8ম মাস, এটা অগ্রহায়ণ। অগ্রহায়ণ হচ্ছে 30 দিনের, 30 দিন। এবার হচ্ছে চৈত্র নম্বর 4, এখানে চৈত্র মাস, এটাও 30 দিন হবে, একই বিধায় কমা দিলাম। এরপর দেখো এপ্রিল, জুলাই, অর্থাৎ এখানে এপ্রিল মাস 4র্থ মাস, ইংরেজি মাসের 4র্থ মাস হচ্ছে এপ্রিল মাস। এই 4র্থ মাসটি হচ্ছে এখানে 30 দিন। তর্জনী আঙ্গুলের যে গোড়া, এটাই জানুয়ারি, ফেব্রুয়ারি ভাবে উঁচু স্থান এবং নিচু স্থানে এভাবে হিসাব করে দেখবো যে এখানে এই এপ্রিল মাসটি নিচু স্থানে পরে বিদায় এখানে 30 দিন হবে, 30 দিন। এরপর জুলাই উঁচু স্থানে পড়ে, তাই 31 দিন। এরপর সে নম্বর 7,
এখানে আগস্ট 31 দিন হবে, উঁচু স্থানে পড়ে বিদায় 31 দিন। নম্বর 8 ডিসেম্বর, এটা সাধারণত 31 দিন। এটা হলো, দেখো আমরা এভাবে হিসাব করব। এভাবে জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ উঁচু স্থান নিচু স্থান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, নিচু স্থানে সাধারণত 30 দিন, শুধুমাত্র ফেব্রুয়ারি ব্যতীত। এখানে দেখিয়ে দিয়েছি এই ফেব্রুয়ারিতে সাধারণত 28 দিন হবে অথবা 29 দিন। 28 দিন অধিবর্ষ যখন নয়, অধিবর্ষ হবে না, তখন 28 দিন। আমরা বলেছি যে ইতিপূর্বে যে সকল সাল, অর্থাৎ এখন 2024, এটি এখন আমরা দেখব যে এখানে 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তখন 4 দ্বারা বিভাজ্য হলে তখন অধিবর্ষ হবে, এবং 4 দ্বারা বিভাজ্য না হলে অধিবর্ষ নয়, এটা হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই মাসের দিন সংখ্যা গণনা করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।